ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের এক বাড়িতে একজন নারীর মৃতদেহ পাওয়া যায়। সুনিপুণভাবে তার এক চোখ আর এক হাত কেটে নেওয়া হয়েছে। ঠিক মৃতদেহের পাশেই একটা ছোট্ট চেস্টনাট ম্যান পুতুল দেখতে পাওয়া যায়। কিন্তু কেসটা জটিল হয় যখন দেখা যায় ওই পুতুলের বডিতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এমন একজনের যে কিনা নিজেই খুন হয়েছে, তাও আবার 1 বছর আগে। তার মানে বাইরে এমন একজন খুনি ঘুরে বেড়াচ্ছে যে খুনের সাথে সাথে মাইন্ড গেমিংও খেলতে চায়। বন্ধুরা, নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য চেস্টনাট ম্যানের এক্সপ্লেইন ধারাবাহিকভাবে আজ থেকে আপনাদের জন্য শুরু করতে চলেছি। এই টিভি সিরিজের শেষের দিকে যে টুইস্টটা রয়েছে আপনাদের চিন্তা ভাবনাকে পুরো ওলটপালট করে দিতে একদমই সক্ষম হবে। তো চলুন বেশি বকবক না করে দ্য চেস্টনাট ম্যানের প্রথম পর্বের এক্সপ্লেইন শুরু করি। দক্ষিণ পূর্ব ডেনমার্কের মন আইল্যান্ড, 1987 সাল চলছে। মন আইল্যান্ড পুলিশের ইন্সপেক্টর মারিয়াস দ্বীপটির কৃষক ওরামের বাড়িতে চলেছেন তার কিছু গরু পালিয়েছে সেই খবর শুনে। বেশ কিছুক্ষণ চলার পরে গাড়ি থেকে নেমে বাড়ির আঙিনাতে ঢুকে চারিদিকে শুনশান নীরবতা ইন্সপেক্টরকে অবাক করলেও ওরামের বাড়ির মূল দরজা দিয়ে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন। কিছুটা এগিয়েই ডাইনিং টেবিলের উপরে একজন মহিলাকে মুখ থুবড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তিনি। মহিলাটি বেশ কিছুক্ষণ আগেই মারা গিয়েছেন। এটা দেখে প্রচন্ড ভড়কে যান ইন্সপেক্টর। হঠাৎ এ সময় কিছুটা সামনেই বসে থাকা অবস্থায় আরেকটা মৃতদেহ তার চোখে পড়ে। একটু এগিয়েই বাথরুমের মধ্যে আরেকজনের মৃতদেহ আবিষ্কার করেন তিনি। এই মহিলাকে কুড়ুল দিয়ে কুপিয়ে বাথটাবের মধ্যেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপরে মারিয়াস একসময় একটা বাচ্চাকে খুঁজে পান। সেও রক্তাক্ত, কিন্তু জীবিত রয়েছে সে। এসব ঘটনা দেখে সে সঙ্গে সঙ্গে তার সহকারীকে সেখানে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে বলে সেই বাড়ির বেসমেন্টে ঢোকেন, সেখানেও কোনো কিছু আছে কিনা সেটা দেখতে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আতঙ্কিত অবস্থায় একটা বাচ্চা মেয়েকে টেবিলের নিচে লুকিয়ে থাকা অবস্থায় দেখতে পান তিনি। ইন্সপেক্টর যখন তার দিকে এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে, একটু অভয় দিচ্ছে, ঠিক তখন পেছন থেকে ইন্সপেক্টর মারিয়াসের মাথায় কেউ প্রচন্ড আঘাত করে বসে এবং সেখানেই মারা যান ইন্সপেক্টর মারিয়াস। মূলত 1987 সালের ঘটনা এখানেই শেষ। এর পরের দৃশ্যটা বর্তমান কোপেনহেগেনের, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। পুলিশে কর্মরত নায়া তুলিন তার বয়ফ্রেন্ডকে বিদায় দিয়ে সকালে বাচ্চাকে রেডি করছেন স্কুলে যাওয়ার জন্য। মেয়েকে তৈরি করে তাকে আবার ছুটতে হবে অফিসের উদ্দেশ্যে। গাড়িতে করে তুলিন যখন অফিসের উদ্দেশ্যে চলেছেন তখন রেডিওতে একটা সংবাদ প্রচারিত হচ্ছে। বেশ কয়েকদিন পরে আবার সংসদের অধিবেশন শুরু হতে চলেছে আজ। তবে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রী রোজা হার্টুং। খবরটা শুনতে শুনতে তুরিন পৌঁছান তার অফিসে। আজ নায়া তুরিন তার চিফের কাছে একটা আর্জি জানানোর মনস্থির করেছেন। ন্যাশনাল কম্পিউটার ক্রাইম ইউনিটে বদলি করার জন্য চিফ যেন তার সুপারিশটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। কিন্তু তার বস বেশ ঝামেলার মধ্যে রয়েছেন রোজা হার্টুং এর কেসটা নিয়ে, তাই তাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে বলেন তিনি। এ সময় চিফ নাইল্যান্ডার তুরিনের হাতে একটা ফাইল তুলে দেন এবং বলেন হুসুমে এক মহিলা খুন হয়েছেন। এই হুসুম হচ্ছে কোপেনহেগেনের একটা এলাকা। যেহেতু বর্তমানে এখনকার তদন্তকারী অফিসার সে, তাই তার সহকারী হেসকে নিয়ে দ্রুত কেসটা তদন্ত করার জন্য নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যান তাদের চিফ। এদিকে যখন এসব চলছে তখন অন্যদিকে দেখা যায় টিভিতে সংবাদ প্রচার হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রী রোজা হার্টুং 1 বছর পরে আজ অফিসে আসছেন। সবাই সেই সংবাদ কাভার করতে ব্যস্ত। এদিকে মন্ত্রীর বাড়ির সামনে প্রোটোকল জোরদার করা হয়েছে। তার পিএস বাইরে অপেক্ষা করছেন। তবে মন্ত্রী রোজা হার্টুং বেশ আপসেট। 1 বছর আগে তার মেয়ের মৃত্যুর শোক এখনো সেভাবে কাটিয়ে উঠতে পারেননি মহিলা। ওদিকে ন্যাশনাল কম্পিউটার ক্রাইম ইউনিটে বদলির আশা আপাতত ত্যাগ করে নায়া তুলিন তার সহকারী সুদর্শন পুলিশ অফিসার মার্ক হেসকে নিয়ে চলেছেন সেই খুনের স্পটে। বসের প্রতি মনে কিছুটা ক্ষোভ থাকলেও এক সময় হেসকে নিয়ে তুলিন পৌঁছান সেই বাড়িটির সামনে, যেই বাড়িটিতে মহিলাটি খুন হয়েছেন। ভেতরে ঢুকে সেখানে অবস্থানরত আরেক পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন 37 বছর বয়সী এই লরা কিয়া নামের মহিলা কোপেনহেগেন সেন্ট্রাল হসপিটালের একজন ডেন্টাল নার্স ছিলেন। বাসার মধ্যকার সার্বিক অবস্থা দেখে ওরা বুঝতে পারে প্রথমে খুনি নিচের দরজা ভেঙে ভিকটিমকে আক্রমণ করে। ভিকটিমের 10 বছরের ছেলে তার মায়ের মিসিং এর বিষয়টি প্রথম টের পায়।
এরপর সে এই বিষয়টাকে তার প্রতিবেশীকে জানায়। ওরা পাশের খেলার মাঠ থেকে তার মায়ের ডেড বডি উদ্ধার করে। ছেলেটির বাবা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে। সে এখন তার সৎ বাবা এবং মায়ের সঙ্গে থাকে। বাসা থেকে বেরিয়ে নায়া তুলিন পৌঁছায় সেই খুনের স্পটে। ওদিকে আগেই ফরেন্সিক এক্সপার্ট সাইমন গেঞ্জ এসে পৌঁছেছেন। সেখানে গিয়ে তুলিন দেখতে পায় ভিকটিমের হাত দুটো টানা দিয়ে বাঁধা রয়েছে। চোখের পাশে খুব খারাপ এক ধরনের আঘাতের কারণে মূলত মৃত্যু ঘটেছে মহিলার। এ সময় সাইমন গেঞ্জ তাকে জানায় মোটামুটি মাঝরাতের দিকে হত্যা করা হয়েছে একে, এবং খুনি মহিলার এক হাত ধারালো করাত জাতীয় কিছু একটা দিয়ে কেটে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই হাতের টুকরোটা এখানে নেই। সাইমন গেঞ্জের কথা শুনতে শুনতে তুলিনের ডেড বডির পাশে পড়ে থাকা কিছু একটার প্রতি নজর যায়। সেদিকে এগিয়ে গিয়ে সে দেখতে পায় চেস্টনাট দিয়ে বানানো মানুষের মতো দেখতে একটা পুতুল পড়ে রয়েছে সেখানে, একটা চেস্টনাট ম্যান। সেটাকে তুলে নিয়ে আসতে বলে সেখান থেকে ফিরে আসে তুলিন এবং হেস। বন্ধুরা, এই চেস্টনাট এক ধরনের বাদাম জাতীয় ফল। এই ধরনের গাছ পুরো ইউরোপ জুড়ে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে প্রচুর পরিমাণে দেখা যায়। আর এই ফলগুলো দিয়েই তৈরি করা এক পুতুলের নামে এই সিরিজটির নামকরণ করা হয়েছে। এর পরের দিকে আমরা দেখতে পারি সমাজ কল্যাণ মন্ত্রী রোজা হার্টুংকে। 1 বছর পরে অফিসে ফিরছেন মহিলা। সাংবাদিকের ভিড় ঠেলে এক সময় তিনি তার রুমে প্রবেশ করেন। অনেকদিন পরে নিজের চেনা জায়গায় ফিরে খুব ভালো লাগছে তার। এ সময় তার এক কর্মচারী এসে বলে অনেকগুলো মেইল এসেছে তার কাছে, তবে সেগুলোর মধ্যে তাকে কেউ একজন হুমকি দিয়ে একটা মেইল পাঠিয়েছে। বিষয়টা তার মিসিং হওয়া মেয়েকে নিয়ে। ওদিকে আবার দেখা যায় তুলিনকে। খুনের স্পট থেকে ফিরে তিনি আবার সেই বাড়ির মধ্যে ঢুকেছেন। এ সময় সে হঠাৎ জানালা দিয়ে দেখতে পায় ভিকটিমের স্বামীকে। বাড়ির ভেতরে ঢুকতে চাইছে লোকটি। এরপরে তুলিন এবং হেসকে দেখা যায় লোকটিকে জিজ্ঞাসাবাদ করতে। পুলিশের কিছু জবাবে সে এলোমেলো উত্তর দিলেও সেটা খুনের মতো কোনো স্ট্রং প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়। তবে লোকটি তার পালিত পুত্র ম্যাগনাসের সাথে বারবারই দেখা করতে চাইছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফরেন্সিক এক্সপার্ট সাইমন গেঞ্জকে লোকটির মেইল এবং অন্যান্য টুকিটাকি বিষয় খোঁজ নিতে বলে সেখান থেকে ফিরে আসে ওরা। ওদিকে অফিসে রোজা হার্টুংকে সেই মেইলের বিষয়ে কিছু তথ্য জানতে দেখা যায়। কেউ একজন তার মেয়ে ক্রিস্টিন হার্টুং এর ছবি ব্যবহার করে তাকে লিখেছে, মেয়ের মৃত্যুর পরে তোমার মরে যাওয়া উচিত ছিল। তবে এগুলো দেখে মন্ত্রীকে খুব একটা বিচলিত হতে দেখা যায় না, কারণ অনেক ঝড় ঝঞ্ঝা পার করে তিনি এই মন্ত্রী হতে পেরেছেন। তাই ছোটখাটো হুমকিকে তিনি খুব একটা গুরুত্বই দিচ্ছেন না। বিষয়টিকে এখানে এভাবেই রেখে এরপরে তুলিনকে দেখা যায় ফরেন্সিকে। এবার অন্য একজন ডাক্তার ডেড বডিকে পরীক্ষা করছেন। তুলিনকে দেখে তিনি জানান ভিকটিমের দেহে 50 বারেরও বেশি আঘাত করা হয়েছে। তবে চোখের আঘাতের কারণেই মূলত মৃত্যু ঘটেছে এই মহিলার। মারা যাওয়ার আগেই ভিকটিমের হাত কেটে নেওয়া হয়। কেসটা খুবই বিভৎস উল্লেখ করে খুনিকে নির্দেশ করতে পারে এমন কিছুই তিনি উদ্ধার করতে পারেননি বলে তুলিনকে জানান। এ সময় তুলিনের কাছে সাইমন গেঞ্জের একটা ফোন আসে। তাকে জানানো হয় খুব দ্রুত তার দেয়া ঠিকানায় যেতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কিছু পেয়েছেন তিনি। এটা শুনে আর দেরি না করে গেঞ্জের দেয়া ঠিকানায় পৌঁছায় তুলিন। ভেতরে ঢুকে তুলিন দেখতে পায় সাইমন গেঞ্জ মাইক্রোস্কোপের নিচে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছেন। তুলিনকে দেখে লোকটি জানায় স্পট থেকে ডেড বডির পাশে পড়ে পাওয়া চেস্টনাট ম্যানের শরীর থেকে কিছু হাতের ছাপ উদ্ধার করতে পেরেছে সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা রোজা হার্টুং এর মেয়ে ক্রিস্টিন হার্টুং এর, যে কিনা 1 বছর আগে কিডন্যাপ হওয়ার পরে মারা যায়। গেঞ্জের মুখে একথা শুনে একেবারেই সেটা বিশ্বাস করতে চায় না নায়া তুলিন। কিন্তু সাইমন জানায় সে 3 বার বিষয়টি পরীক্ষা করেছে, কিন্তু তার পরীক্ষায় কোনো ভুল নেই। প্রত্যেকবারই একই রেজাল্ট আসছে, এটা ক্রিস্টিনারই হাতের ছাপ। সাইমন গেঞ্জের কথাগুলো নিয়ে চিন্তা করতে করতে বাড়িটি থেকে বেরিয়ে আসে তুলিন। এরপরে সে তার বস নাইল্যান্ডারকে ফোন করে। এখানকার সবকিছু জানিয়ে সে যখন হার্টুং ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদের পারমিশন চায়, তখন তার বস তাদেরকে না করে দেয়, কারণ অনেক দিন ধরে পরিবারটি ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। আর এখন যদি তাদেরকে এই বিষয়টি নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করা হয় তবে সেটা খুবই খারাপ হবে। কিন্তু দেখা যায় বসের সিদ্ধান্তের তোয়াক্কা না করেই তুলিন এবং হেস রোজা হার্টুং এর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। মন্ত্রীর স্বামী স্টিং হার্টুং দরজা খুলে দিলে ভেতরে ঢুকে ওরা। সোফায় বসে তুলিন স্টিং হার্টুং এর কাছে জানায় গতকাল একটা খুনের স্পট থেকে একটা চেস্টনাট পুতুল উদ্ধার করা হয়েছে এবং সেটার উপর থেকে তার মেয়ে ক্রিস্টিনের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে।
মূলত এই বিষয়ে সে কিছু তাদের বলতে পারবে কিনা সেটাই তারা ওদের কাছে জানতে এসেছে। তুলিনের এই প্রশ্নটাই কিছুটা বিভ্রান্তিকর লাগে স্টিং হার্টুং এর কাছে। যে মেয়ে 1 বছর আগে মারা গিয়েছে তার হাতের ছাপ কিভাবে একটা চেস্টনাট ম্যানের উপরে পাওয়া যায় এটাই সে বুঝতে পারছে না। তাই সে জানতে চায় এটা আমি কিভাবে বলবো। 1 বছর আগে মারা যাওয়া একটা মেয়ের হাতের ছাপ বর্তমান সময়ের একটা হত্যাকাণ্ডের স্পটে কিভাবে পাওয়া গেল সেটাই আমি বুঝতে পারছি না। ওদের এ ধরনের কথাবার্তা চলার সময় সেখানে মন্ত্রী রোজা হার্টুং এসে উপস্থিত হয়। সে জানায় প্রত্যেক শীতে ওর বন্ধু ম্যাথিল্ডের সাথে বেশ কিছু চেস্টনাট ম্যান বানাতো ক্রিস্টিন এবং ওরা সেটা বিক্রিও করত। এ কথা শুনে তুলিন তাকে জিজ্ঞাসা করে ওরা কার কাছে সেই পুতুলগুলো বিক্রি করত সেটা তাদেরকে জানাতে পারবে কিনা। ওর এটা জানতে চাওয়ার উদ্দেশ্য হলো সাধারণত কোনো মানুষের হাতের ছাপ বেশ কয়েক বছর পর্যন্ত থাকে, তাই যে কিনেছে সেগুলো তাকে যদি ট্রেস করা যায় তবে এই কেসটা সম্পর্কে অন্তত একটা ক্লু পাওয়া সম্ভব। তবে সেখান থেকে খুব বেশি কিছু তথ্য না পেয়ে একসময় ফিরে আসে ওরা। এরপর সারা দিনের ঘটনা সেরে বাড়িতে ফিরতে দেখা যায় তুলিনকে। ওর মেয়ে লে তুলিনকে দেখা যায় তার দাদুর সাথে খেলতে। এই লোকটি তার আপন বাবা না হলেও খুব ভালোবাসে ওর মেয়েকে, তাই সে বাড়িতে না থাকলে জুনিয়র তুলিনের সাথে সময় কাটায় এই বৃদ্ধ লোকটি। ওদিকে হেসও তার ফ্ল্যাটে ঢুকেছে। ইন্টারপোলে থাকার সময় সে এই ফ্ল্যাটটা কিনেছিল, কিন্তু এখন আর ভালো লাগছে না তার, তাই এটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। কিন্তু এর আগে তাকে তার ফ্ল্যাটটা একটু রং করাতে হবে, তাই সে নিজেই রং করতে লেগে যায়। ঠিক এই সময় একটা পুরনো খবরের কাগজে একটা খবরে তার চোখ আটকে যায়। ক্রিস্টিন হার্টুং নিখোঁজের পরে মারা যায়, কিন্তু তার ডেড বডি পাওয়া যায়নি, কারণ লাশ টুকরো করে পুঁতে ফেলা হয়েছিল। কিন্তু সেটা কোথায় পুঁতে ফেলা হয়েছিল সে সময় ধরা পড়া খুনি সেটা নিশ্চিত করতে পারেনি। এই বিষয়টা হেসকে ভীষণ অবাক করে। ওদিকে দেখা যায় রাতের খাবার খাওয়ার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে বসেছে তুলিন এবং তার মেয়ে। এখানে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হঠাৎ তার একটা কথা মনে পড়লে সেখান থেকে বেরিয়ে আসে সে তার গন্তব্য ম্যাগনাসের ওখানে পৌঁছে তুলিন দেখতে পায় হেস ওর আগে এসে উপস্থিত হয়েছে। আসলে তুলিন রওনা হওয়ার পরে সেই হেসকে জানিয়েছে যে ও কোথায় আসছে। মায়ের মৃত্যুর পর থেকেই তাকে একটা চাইল্ড হোমে পাঠিয়ে দেওয়া হয়। একসময় ওরা দুইজন ম্যাগনাসের রুমে প্রবেশ করে। ছেলেটি গভীর মনোযোগ দিয়ে ভিডিও গেমস খেলছে। ওর দিকে এগিয়ে গিয়ে হেস খুনের স্পটের কিছু ছবি সামনে তুলে ধরে এবং জানতে চাই এই ছবিগুলোর মধ্যে কোনো অমিল সে দেখতে পাচ্ছে কিনা। একসময় একটা ছবির দিকে দেখিয়ে ম্যাগনাস জানায় আজকের আগে ওটা সেখানে ছিল না। ওটা বলতে ম্যাগনাস আসলে কি বোঝাচ্ছে সেটা দেখতে গিয়ে হেস দেখে ছেলেটি সেই চেস্টনাট ম্যানকে নির্দেশ করছে। ম্যাগনাসের এই নির্দেশনায় ওরা এখন নিশ্চিত যে খুনি খুন করার পরে কোন একটা বিশেষ উদ্দেশ্যে বা তার স্বাক্ষর হিসেবে চেস্টনাট ম্যান রেখে গিয়েছিল। এ সময় ম্যাগনাসকে কিছু সান্ত্বনা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওরা দুইজন। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা বড় বাড়ির নিচের তলায় এক মহিলার তালে তালে বেশ কিছু বাচ্চা একটা কোরাস গাইছে। এই বাচ্চাগুলোর মধ্যেকার একজনের মাকেও সেখানে দেখা যায়। সে পাশে বসে মেয়েকে উৎসাহ দিয়ে চলেছেন। হঠাৎ তার কিছু মনে হলে সে যখন উপরের তলার দিকে তাকিয়েছে তখন দেখে একটা লোক সিঁড়ির ঠিক পাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছে। জায়গাটা অন্ধকার হওয়ায় শুধু তার অবয়ব ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বিষয়টাকে জাস্ট ইগনোর করে সেই মহিলা আবার মেয়ের দিকে মন দেয়। নায়া তুলিনের সহকারী মার্কেস ফরেন্সিক্স এক্সপার্ট সাইমন গেন্সকে ফোন করেছে। আজ সকালে উঠেই তার একটা বিষয় জানার জন্য মনটা বেশ খুঁতখুত করছিল। গতকাল যখন খবরের কাগজে ক্রিস্টিন হার্টুং এর কেসটা সে দেখতে পায় তখন থেকেই তার মধ্যে এই বিষয়টা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই সকালে উঠেই সে গেন্সকে জানায় ক্রিস্টিন হার্টুং এর কেসটায় তার অ্যাক্সেস দরকার। গেন্স তাকে অ্যাক্সেস দিয়ে দিলে সে ক্রিস্টিনের ফাইলের প্রবেশ করে সেখানে একটা ভিডিও ফুটেজ দেখতে পায়। ফাইল থেকে সে জানতে পারে ক্রিস্টিন হার্টুং এর খুনিকে পুলিশ দ্রুতই ধরে ফেলেছিল। লোকটার নাম ছিল লিনাস বেকার। জবানবন্দিতে সে তখন জানিয়েছিল বিকেলের দিকে সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে ক্রিস্টিনকে দেখতে পায়। এরপরে সে তাকে কিডন্যাপ করে এবং ম্যাসেটি জাতীয় এক ধরনের ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে সে। এরপরে সেই ডেড বডিকে সে টুকরো টুকরো করে একটা জায়গায় পুঁতে ফেলে, কিন্তু কোথায় সে লাশটা পুঁতেছিল সেটা তার মনে নেই। আর এই বিষয়টাই মার্কেস ঠিক মেনে নিতে পারছেন না।
এরপরে আমরা অ্যানি নামের এক মহিলাকে দেখতে পাই। আপনারা প্রথম পর্বের শেষের দিকে যে কোরাসটা শুনেছিলেন সেটার কথা মনে আছে? ওই যে সব বাচ্চারা যেখানে বসে কোরাস গাইছিল, ঠিক সেখানেই উপস্থিত ছিলেন এই মহিলাটি। মেয়েকে স্কুলে দিয়ে অ্যানি যখন বাসার মধ্যে প্রবেশ করেছে তখন সে হঠাৎ তার ড্রেসিং টেবিলের উপরে একটা চেস্টনাট ম্যান পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে মহিলাটিকে একটু অবাক হলেও কিছু না ভেবেই সেটাকে সেখানেই ফেলে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে সে। ওদিকে দেখা যায় তুলিনের জন্য আরো একটা কঠিন দিন শুরু হয়েছে। তাকে এ সময় ম্যাগনাসের সৎ বাবাকে আবার জেরা করতে দেখা যায়। তুলিন এখনো এই ব্যক্তিকে তার স্ত্রীর খুনে জড়িত থাকার বিষয়ে সন্দেহের বাইরে রাখতে পারছেন না, কিন্তু সেই এক রেজাল্ট, জবানবন্দিতে খুব কাজের কিছু সে পায় না। এরপরের দৃশ্যে আমরা হেসকে দেখতে পাই। একটা পরীক্ষা চালানোর উদ্দেশ্যে সে একটা ছাগলের দেহকে তার গাড়ির পেছনে একটা লাশের মতো করে পলিথিনে মুড়িয়ে নিয়ে এসেছে। ওর কাজ দেখে সেখানে উপস্থিত গেঞ্জ এবং তুলিন বেশ অবাক হলেও আপাতত কিছুই বলে না। এরপর ভেতরে গিয়ে হেস ছাগলটাকে একটা রশিতে ঝুলিয়ে একটা অতিকায় ম্যাসিটি জাতীয় ছুরি বের করে। ওর এসব কাজকর্ম দেখে এবার তুলিন তাকে জিজ্ঞাসা করে বসে আসলে সে কি করতে চাইছে। ওর কথার জবাব না দিয়ে হেস ছাগলের দেহটাকে সেই ম্যাসিটি দিয়ে টুকরো টুকরো করতে থাকে। এরপর ছাগলের একটা বড় মাংসের টুকরোকে টেবিলের উপরে রেখে মুখ খোলে মার্কেস। সে ওদের উদ্দেশ্যে বলে, সাধারণত যখন কারো দেহকে টুকরো করা হয় তখন সেই অস্ত্রে হাড়ের কিছু নমুনা অন্তত লেগে থাকে, এবং অবাক করা বিষয় হলো সেটা যদি খুব ভালোভাবেও পরিষ্কার করা হয় তারপরেও সূক্ষ্ম কিছু হাড়ের গুঁড়ো তাতে থেকে যায়। এটুকু বলার পরে সে গেঞ্জের উদ্দেশ্যে বলে, এটাকে একটু পরীক্ষা করো তো। মাইক্রোস্কোপের নিচে গেঞ্জ ম্যাসিটিকে পরীক্ষা করে জানায়, সত্যি তো, এতে হাড়ের গুঁড়ো তো লেগেই রয়েছে। ওর কথার প্রেক্ষিতে হেস আবার বলে ওঠে, ক্রিস্টিনকে যে অস্ত্র দিয়ে টুকরো করা হয়েছিল তাতে শুধু তার রক্ত পাওয়া গিয়েছিল, কোনো হাড়ের গুঁড়ো কিন্তু পাওয়া যায়নি। এ সময় তুলিন জিজ্ঞাসা করে বসে, তাহলে কি লিনাস বেকার ক্রিস্টিনকে হত্যা করেনি? কিন্তু লরাকিয়ার কেসের সাথে এর সম্পর্কটাই কি? বন্ধুরা, প্রথম পর্বে দেখানো সেই খুন হওয়া মহিলার নাম ছিল লরাকিয়া, আপনাদের হয়তো মনে আছে। তুলিন এখানে তার কথাই বলছে। ওরা যখন এসব বিষয় নিয়ে আলাপে ব্যস্ত তখন তাদের এক সহকর্মী এসে জানায়, কে যেন লরাকিয়ার ফোনে একটা মেসেজ পাঠিয়েছে। সাধারণত কোনো মৃত মানুষের ফোনকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই মেসেজটা তার পরেও এসেছে। বিষয়টা বেশ অবাক করা, তাই ওটাকে প্লে করে ওরা শুনতে পায় সেই কোরাসটি যেটা আমরা আগেই শুনেছি, কিন্তু যে লোক মেসেজটা পাঠিয়েছে তার নাম্বারটা বন্ধ, তবে সেটা এই শহরের কোথাও থেকে পাঠানো হয়েছে। সাইমন গেন্সকে নাম্বারটা ট্র্যাক করতে বলে সেখান থেকে বেরিয়ে আসে হেস এবং তুলিন। এরপরের দৃশ্যটা আরেকটা পিলে চমকানো ঘটনা। একটা লোককে তুলিন এবং হেস আটক করেছে একটা মার্কেটের মধ্যে থেকে। কারণ হচ্ছে এই লোকের ফোন থেকেই মেসেজটা পাঠানো হয়েছে, কিন্তু লোকটির ফোন চেক করে ওদের কাছে পাঠানো হয়েছে সেই মেসেজটা ওরা খুঁজে পায় না। তবে লোকটির ব্যাগ থেকে লরাকিয়ার কাছ থেকে পাঠানো একটা পার্সেল উদ্ধার করা হয়। সেটা খুলে আটকে ওঠে ওরা সবাই। পলিথিনের ব্যাগে মোড়ানো একটা হাতের কাটা অংশ দেখা যাচ্ছে সেখানে, এবং বেশ ভালোই বোঝা যাচ্ছে এটা লরাকিয়ার হাতের সেই কাটা অংশটাই যেটা স্পটে মিসিং ছিল। এ সময় লোকটির দিকে তাকিয়ে ওরা এর ব্যাখ্যা চায়, কিন্তু লোকটি বারবারই বলে চলেছে সেই একই কথা। লরাকিয়া কে বা কি করে সে কিছুই জানে না। একটা মেসেজ পেয়ে সে মাত্রই এই পার্সেলটা এখান থেকে সংগ্রহ করেছে। এ সময় লোকটির ফোনে তার একটা ফ্যামিলি ছবি দেখতে পাই তুলিন। ছবিতে লোকটির স্ত্রী হিসেবে যে মহিলাকে দেখা যায় সে হচ্ছে এই কিছুক্ষণ আগে যার বাসায় একটা চেস্টনাট ম্যান পাওয়া গিয়েছে সেই মহিলা। এ সময় হঠাৎ তুলিনের কিছু একটা মনে হলে সে লোকটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাসায় আপনার স্ত্রীর সঙ্গে কে রয়েছে? উত্তরটি কি সেটা না জেনেই আমরা ওদিকে দেখতে পাই সেই মহিলাটিকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মন ভালো নেই মহিলার, বাসার কিছু কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এ সময় হঠাৎ করে সে বাইরে কিছুর শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যায় কেউ এসেছে কিনা সেটা দেখতে। এরপরে এখানে কি হয়েছে সেটা না দেখেই ওদিকে কিছুক্ষণ পরে দেখা যায় হেস এবং তুলিনকে সেই মহিলার বাসায়। ওরা লোকটির সঙ্গে কথোপকথনের পরে আর দেরি করেনি, দ্রুত চলে এসেছে এখানে। বাসার মধ্যে ঢুকে চারদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে ওরা, কিন্তু বাড়ির কোথাও দেখা যায় না সেই মহিলাকে। তুলিনের মনের মধ্যে আবার একটা আশঙ্কা ভর করেছে, তাই বাসা থেকে বেরিয়ে তুলিন হেসকে নিয়ে সরাসরি চলে আসে পাশের জঙ্গলে। কারণ ও ইতিমধ্যে ধরেই নিয়েছে মেরে ফেলা হয়েছে হয়তো মহিলাটিকে। কিছুক্ষণ খোঁজার পরে ওর ধারণাই সত্যি হয়। দেখা যায় দড়ি দিয়ে বেঁধে এক পা উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবার খুনি মহিলার দুটো হাতের কবজি কেটে নিয়েছে। আগের খুনটির মতোই অনেকগুলো আঘাত করার পরে চোখে চূড়ান্ত আঘাতে মহিলাটির মৃত্যু ঘটেছে।
এবং যথারীতি এই খুনের স্পটেও একটা চেস্টনাট ম্যান খুঁজে পাওয়া যায়। অনেক পুলিশের পাশাপাশি ফরেনসিক্স এক্সপার্ট সাইমন গেঞ্জও এসেছেন। স্পট থেকে প্রয়োজনীয় সব এভিডেন্স সংগ্রহ করে সেখান থেকে ওরা বিদায় নেয়। শহরে খুব অল্প সময়ের ব্যবধানে পরপর দুটো খুন হয়ে গিয়েছে। খুনের প্যাটার্ন একই রকম, আর খুনি কে সেটা বিন্দু মাত্র ট্রেস করা সম্ভব হয়নি। তাই পুলিশের তরফ থেকে একটা মিটিং ডাকা হয়েছে। এই মিটিং এ সাইমন গেঞ্জ একটা সংক্ষিপ্ত ব্রিফিং এ সবার উদ্দেশ্যে কিছু তথ্য জানায়। সে বলে আগের খুনটার মতোই খুনি একই পদ্ধতি এখানেও ব্যবহার করেছে, তবে এবার ভিকটিমের দুটো হাতই কেটে নেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে পাওয়া চেস্টনাট ম্যানের দেহে আগেরটার মতোই রোজা হার্টুং এর মৃত মেয়ে ক্রিস্টিনের হাতের ছাপ পাওয়া গিয়েছে। সব কথা শুনে নায়া তুলিন হতাশ কণ্ঠে বলে, আসলে আমরা মূলত কিছুই পাইনি। আর এভাবেই কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই মিটিংটি শেষ হয়ে যায়। এর পরের দিশে ওরা ওদের চিফ নাইল্যান্ডারের সঙ্গে দেখা করে। উদ্দেশ্য হার্টুংদের সাথে পুনরায় দেখা করার অনুমতি চাওয়া, কিন্তু চিফ ওদের অনুমতি দিতে অস্বীকার করে। এক প্রকার হতাশ হয়েই সেখান থেকে বেরিয়ে আসে তুলিন এবং হেস। এরপরে ওদেরকে দেখা যায় খুন হওয়া মহিলা অ্যানের স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে। সেখান থেকে একটা কথা ওদের বেশ মনোযোগ আকর্ষণ করে। কথাবার্তার এক পর্যায়ে লোকটি ওদের জানায় কোপেনহেগেনের ন্যাশনাল হাসপাতালে ওদের কন্যার চিকিৎসা হয়েছিল। ওরা আগেই জেনেছিল ম্যাগনাস অর্থাৎ লরাকিয়া নামের প্রথমে যে মহিলাটি খুন হয় তার ছেলের চিকিৎসাও এখানেই করা হয়েছিল। এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি? মূলত এটা ভেবেই তুলিন এবং হেস এসে পৌঁছায় সেই হাসপাতালে। সেখানকার এক ডাক্তারের সঙ্গে দেখা করে ওরা। তার সাথে আলোচনায় সে জানায় ম্যাগনাসের মায়ের বিরুদ্ধে কেউ একজন বেনামে সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করেছিল। অভিযোগটা এরকম ছিল যে লরাকিয়া নাকি তার সন্তানের প্রতি বেশ অবহেলা করত। মূলত জানার মধ্যে এই তথ্যটুকুই জেনেই ওখান থেকে বেরিয়ে আসে ওরা। ওদিকে দেখা যায় সমাজ কল্যাণ মন্ত্রী রোজা হার্টুং অফিসে রয়েছেন। বেশ চিন্তিত তিনি। মেইলে হুমকির পরে এবার তার গাড়ির উপরে কে যেন লিখে গিয়েছে মর তুই। কোনো একজন অজানা ব্যক্তি অজান্তেই যেন তার উপরে এক ধরনের ঘৃণা প্রকাশ করে যাচ্ছে। সে যখন এসব বিষয়ে অফিসে বসে ভাবছে তখন তার সেক্রেটারি এসে জানায় পুলিশ তাকে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। আর যথারীতি এরপরে তাদের দেখা যায় নাইল্যান্ডারের মুখোমুখি হতে। নাইল্যান্ডার তুলিন এবং হেসকে না পাঠিয়ে নিজেই ওদেরকে জেরা করতে এসেছে, কিন্তু গতানুগতিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা ছাড়া নাইল্যান্ডার আর কাজের কোনো কিছুই সেখান থেকে জানতে পারে না। এক প্রকার ব্যর্থ হয়েই সেখান থেকে ফিরে আসে চিফ নাইল্যান্ডার। ওদিকে এরপরে আমরা হেস এবং তুলিনকে একটা গাড়ির মধ্যে বসে কিছু কাগজ চেক করতে দেখি। এটা হচ্ছে লরাকিয়ার বিরুদ্ধে অজ্ঞাত ব্যক্তির দায়ের করা অভিযোগের একটা ফটোকপি। সেখানে একটা অভিযোগ বেশ ভাবাচ্ছে ওদের। সেই অজ্ঞাত লোকটি অভিযোগ দায়ের করেছিল এরকম যে লরাকিয়া তার সন্তানকে একেবারেই অবহেলা করে এবং এটার প্রমাণ তার বাড়িতেই রয়েছে। অভিযোগপত্রের পরে এই কথাটি ওদের মনে বেশ আগ্রহ সৃষ্টি করে, আর এর থেকেই ওরা সিদ্ধান্ত নেয় আবার লরাকিয়ার বাড়িতে যাবে ওরা। এবং কিছুক্ষণ পরে ওদেরকে দেখা যায় সেখানে হেস বাড়ির মধ্যে ঢোকে এবং তুলিন ওকে নামিয়ে দিয়ে অন্য কাজে চলে যায়। বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে হেস। আসলে কি খুঁজছে সে সেটা নিশ্চিত নয়। এক সময় হেস ম্যাগনাসের রুমে ওর বিছানার উপরেই হতাশ হয়ে শুয়ে পড়ে। কিছু একটা ভাবতে দেখা যায় তাকে। কোনো একটা ক্লু খুঁজে পাওয়ার চেষ্টা করছে সে। হঠাৎ পাশের দেয়ালে ম্যাগনাসের আঁকা কিছু ছবির দিকে তার চোখ আটকে যায়। এই বাড়ির নিচে একটা গোপন ঘরের ছবি এঁকেছে ছেলেটি। এই বিষয়টাই ওকে আবার নতুন ভাবে ভাবায়। ম্যাগনাসের আঁকা ছবিটা সত্যি কিনা সেটা পরীক্ষা করতে ছবিতে নির্দেশিত স্থানটায় পৌঁছায়। তখন দেখতে পায় মেঝেতে একটা দরজা রয়েছে। এক সময় ভারী দরজাটা খুলে সে সেটার মধ্য দিয়ে একটা গোপন কক্ষে প্রবেশ করে। ভেতরে ঢুকে তার চক্ষু চরক গাছ হয়ে যায়। চাইল্ড অ্যাবিউসমেন্টের একটা পুরো সেটআপ রয়েছে এই ঘরের মধ্যে। অর্থাৎ কোনো এক বিকৃত রুচির লোক এখানে কোনো শিশুকে নিয়মিতই যৌন নির্যাতন করত। এটা দেখে সে সেগুলোর ভিডিও ধারণ করতে শুরু করে। সে যখন ভিডিও করতে ব্যস্ত তখন হঠাৎ কেউ তার মাথায় আঘাত করে বসে এবং সেখানেই পড়ে যায় হেস। ওদিকে দেখা যায় কিছু একটা ভেবে তুলিন আবার ফিরে এসেছে লরাকিয়ার বাড়িতে, কারণ তার মনে হচ্ছিল হেস হয়তো কোনো বিপদে পড়তে চলেছে। বলতে পারেন কোনো একটা কোইন্সিডেন্স। গাড়ি থেকে নেমে তুলিন যখন সে বাড়ির মধ্যে প্রবেশ করতে চলেছে তখন ওদিকে সেই গোপন কক্ষের লোকটি সেখানে থাকা ল্যাপটপ নিয়ে হেসকে ঘরের মধ্যে বন্দি করেই বেরিয়ে পড়ে। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় তুলিন। একটা বড় হুডি দিয়ে লোকটির মাথাটা ঢাকা ছিল, আর এরকম একটা লোককে দেখেই তার দিকে পিস্তল তাক করে তুলিন এবং তাকে তার দিকে ঘুরতে বলে।
লোকটি হুডি সরালে আমরা যে চেহারাটি দেখতে পাই সেটা হচ্ছে ম্যাগনাসের সেই সৎ বাবা। লোকটি তার অপকর্ম ঢাকতে সে হেসকে আক্রমণ করেছিল। এ সময় লোকটি আবার আক্রমণ করে বসে তুলিনকে এবং তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মোটামুটি একটা বিষয় বেশ পরিষ্কার, ম্যাগনাসকে নিয়মিতই তার সৎ বাবা যৌন নির্যাতন করত, যেটা চরম একটা অপরাধ। আর এই বিষয়টাই জানতো লরাকিয়া। লরাকিয়ার নামে যে অভিযোগ করেছিল সেও লরাকিয়ার নিষ্ক্রিয়তার বিষয়টি টের পেয়েছিল, যার জন্যই সে অভিযোগ দায়ের করে। কিন্তু অভিযোগের কোনো সুরাহা হওয়ার আগেই লরাকিয়াকে হত্যা করে সেই লোকটি। এই পর্বের শুরুতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রী রোজা হাটুমকে দেখতে পাই। তিনি তার একান্ত সহকারীকে নিয়ে বাড়ির পথ ধরেছেন। ওদিকে তার স্বামী স্টিং হাটুম বেশ চিন্তিত হয়ে বাড়ির দেয়ালে মেয়ের কিছু ছবি টানাচ্ছেন, কিছু একটা খুঁজে পাওয়ার আশায়। হাজার হোক বাবার মন একটু উতলা তো হবেই। গত কয়েকদিনের ঘটনায় মনের মধ্যে তার কিছু আশার সঞ্চার হয়েছে যে ক্রিস্টিন হয়তো এখনো বেঁচে থাকতে পারে। সে যখন বাড়ির মধ্যে কাজে ব্যস্ত তখন বাসায় ফেরেন রোজা হাটুম। স্বামীর কর্মকাণ্ডে বেশ অবাক হতে দেখা যায় তাকে। সে কেন এসব করছে, এতে তাদের ছেলের উপরেও হয়তো কোনো প্রভাব পড়তে পারে ইত্যাদি বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুটা কথা কাটাকাটি হয়। তবে প্রকৃতপক্ষে এই দম্পতি তাদের মেয়ের হত্যাকাণ্ড এবং বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো যে তাদের উপরে ভীষণ প্রভাব ফেলেছে, মূলত এগুলো তারই বহিঃপ্রকাশ। এরপরের দৃশ্যটা লরাকিয়ার বাড়ির। গোপন কক্ষ আবিষ্কার এবং সেখান থেকে প্রাপ্ত এভিডেন্স সম্পর্কে পুলিশের একটা বড় টিম কাজ করছে। ফরেনসিক্স এক্সপার্ট সাইমন গেন্স থেকে শুরু করে চিফ নাইল্যান্ডারও উপস্থিত হয়েছেন। মার্কেস তার উপরে চালানো হামলার বিষয়টি এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন। ওদিকে নায়া তুলিনকে দেখা যায় সব বিষয়গুলোকে কিছুটা গভীরভাবে তদারকি করতে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন বেসমেন্টে পাওয়া সেই ল্যাপটপটি। এই ল্যাপটপটা ম্যাগনাসের সৎ বাবা হেগের। এ সময় এক টেকনিশিয়ান ল্যাপটপে বেশ কয়েকটা ভিডিও ফোল্ডার খুঁজে পায়। ওর ডাকে সবাই যখন তার কাছে গিয়ে দাঁড়ায় তখন সেই টেকনিশিয়ান কম্পিউটারে থাকা প্রতিটি ফোল্ডারে সেই বেসমেন্টে ম্যাগনাসের উপরে যে ধরনের যৌন নিপীড়ন হয়েছিল সেগুলোর ভিডিও সংরক্ষণ অবস্থায় দেখতে পায়। বন্ধুরা, গত দুটো পর্বে আমরা ম্যাগনাসকে যে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখেছি তার কারণ যে অনেকটাই এই ঘটনার উপরই নির্ভরশীল সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু এর সাথে গত দুটো খুনের কোন ধরনের সম্পর্ক রয়েছে, আদৌ রয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখতে হবে। আর এই বিষয়টা নিয়েই পুলিশের টিমটা বেশ চিন্তিত। এরপরের দৃশ্যে আমরা তুলিন এবং হেসকে দেখতে পাই ম্যাগনাসের ওখানে। আগেই বলেছি ছেলেটিকে একটা চাইল্ড হোমে রাখা হয়েছে। বাইরে থেকে ছেলেটির দিকে তাকিয়ে বেশ কষ্টই লাগছে ওদের। একে তো মাকে হারিয়েছে এই সম্প্রতি, তার উপরে অতীতের প্রত্যেকটা দিন তাকে তার সৎ বাবার পৈশাচিকতার শিকার হতে হয়েছে। বাইরে দাঁড়িয়ে তুলিন এবং হেস একটা বিষয় ভেবে বেশ অবাক হচ্ছে। ম্যাগনাসের বাবা তার সাথে যে ধরনের কাজ করেছে তাতে তো খুন হওয়ার কথা ছিল তার, কিন্তু তার মাকে জীবন দিতে হলো কেন? আর এই বিষয়টা নিয়ে তুলিন এবং হেস একটা আলোচনায় মত্ত হয়ে উঠেছে। মোটামুটি একটা আলোচনা শেষে ওদের মতামতটা এমন দাঁড়ায়, হয়তো এরকম হতে পারে বাড়ির মধ্যে ঘটে যাওয়া এরকম ঘটনা জানা সত্ত্বেও ম্যাগনাসের মা অর্থাৎ লরাকিয়া ছেলের প্রতি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিল, যার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। এবং অনুরূপভাবে অন্য খুনটা অর্থাৎ অ্যানিসার লেসনকেও হয়তো এই একই কারণে খুন করা হয়েছে। তবে এই পুরোটাই এখন ধারণা ছাড়া এর বেশি কিছু নয়, তাই ওদেরকে সত্যটাই খুঁজে বের করতে হবে। আর এসবের পরিপ্রেক্ষিতেই কিছু চিন্তা এবং সন্দেহ থেকে ওরা অ্যানসার লেসনের স্বামীকে পুনরায় জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট এবং লোকটিকে জেরা করার পরে ওরা জানতে পারে সে তার দুই মেয়েকে নিয়মিতই নির্যাতন করত এবং এই জন্য অ্যানসার লেসনের সাথে তার বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। তাদের মেয়েদের উপরে নির্যাতনের বিষয়ে কেউ সমাজসেবা দপ্তরে অভিযোগ দায়ের করেছিল তাদের বিরুদ্ধে, কিন্তু কে করেছিল সেটা ওরা জানে না। অর্থাৎ এখানেও শিশু নির্যাতনের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। তবে এই বিষয়টাকে আপাতত এখানে রেখে হেস এবং তুলিন বাড়ির পথ ধরে। পরের দিন সকালে রোজা হাতুমকে আমরা দেখতে পাই তার স্বামীর সঙ্গে। আগের দিনে তাদের মধ্যে ঘটে যাওয়া মনোমালিন্যটাকে তারা দূর করার চেষ্টা করছেন। ওদিকে হেস এবং তুলিন পরের দিন যথারীতি আবার কাজে লেগে পড়েছেন। এই দুটো খুনের মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে কিনা বা কি ধরনের যোগসূত্র রয়েছে সেটা তাদের অবশ্যই বের করতে হবে। আর এই লক্ষ্যে সমাজসেবা দপ্তর থেকে হেস খুন হয়ে যাওয়া দুই মহিলার বিরুদ্ধে বেনামে অভিযোগ দায়ের করা একটা লোকের দুটো চিঠি সংগ্রহ করে। দুটো চিঠি পড়ে ওরা একটা জায়গায় কিছুটা মিল খুঁজে পায়। স্বার্থপর মাগি বলে তাদের দুজনকেই গালাগাল করা হয়েছে এই চিঠিতে। অর্থাৎ একটু চিন্তা করলেই বোঝা যায় এই
দুটো অভিযোগ একই ব্যক্তি করেছেন এবং অদ্ভুত বিষয় হলো এই অভিযোগ দায়ের করার কিছুদিন পরেই তাদেরকে হত্যা করা হয়। মূলত দুটো চিঠি থেকে এই সূত্রটুকু পেয়েই হেস সেখানকার আধিকারিকদের এই অভিযোগ সম্পর্কে সকল চিঠি পুলিশকে সরবরাহ করতে বলে সেখান থেকে বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পরে দেখা যায় একগাদা অভিযোগপত্র ওদের সামনে হাজির করা হয়েছে, আর সময় নষ্ট না করে তুলিন এবং হেস লেগে পড়ে সেগুলোর পাঠ উদ্ধারে। ওদের দুজনের মনোযোগ সেই শব্দটার দিকে, স্বার্থপর মাগি। বন্ধুরা, শুনতে একটু খারাপ লাগছে, বাট আসলেও এখানে এটাই বলা হয়েছে। কিন্তু অনেকগুলো অভিযোগপত্রে দেখার পরেও দুর্ভাগ্যবশত সেগুলোর কোনোটাতেও ওরা সেই শব্দটা দেখতে পায় না। বিষয়টা নিয়ে একটু খটকা লাগলেও হেস এ সময় একটা প্রসঙ্গ উত্থাপন করে। সে বলে, আচ্ছা ধরা যাক দুটো খুন যেহেতু একেবারে কাছাকাছি সময় হয়েছিল, তাই চিঠি দুটোর মধ্যে বেশ কিছু ভাষাগত মিল রেখেছিল খুনি। হয়তো তৃতীয় অভিযোগটা সে একেবারেই অন্যভাবে করেছে, যেটা আমাদের চোখ এড়িয়ে গিয়েছে। মূলত এই চিন্তা থেকেই ওরা আবার দেখতে শুরু করে সেই অভিযোগগুলো, এবং একটা চিঠিতে ওদের চোখ আটকে যায়। এক বেনামি লোক জেসি কেভিয়ান নামে এক 24 বছর বয়সী মহিলার বিরুদ্ধে অভিযোগ এনেছে। এই মহিলার 6 বছর বয়সী এক মেয়ে রয়েছে। অভিযোগকারী লিখেছে, জেসি এক মাদকাসক্ত মা, প্রায়ই সে তার মেয়েকে মারধর করে। অফিসে ওরা যখন এই জেসি কেভিয়ানের চিঠির পাঠ উদ্ধারে ব্যস্ত, তখন আমরা পরের দৃশ্যে দেখতে পাই জেসি তার মেয়েকে নিয়ে তার স্কুলে ঢুকছে। সে স্কুলে ঢুকে মেয়েকে ক্লাসে দিয়ে এক টিচারকে বলে তার সঙ্গে তার কিছু কথা রয়েছে। এরপরে আমরা একটা নির্জন কক্ষে তাদের দুজনকে মিলিত হতে দেখি। আসলে এই জেসি শুধু একজন মাদকাসক্ত মাই নন, তিনি এক দুশ্চরিত্রা মহিলাও। স্বামীর সাথে অনেক দিন থেকেই তার কোনো সম্পর্ক নেই, তাই স্থান কাল পাত্র তার কাছে কোনো ব্যাপার নয়। কাজ শেষে পুরুষ লোকটি চলে যাওয়ার পরে জেসি সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর সে যখন বাইরে বের হতে নেয়, তখন দেখতে পায় সেই রুমের দরজা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। এই অবস্থায় মহিলাটি বেশ ভড়কে যায়। হঠাৎ সে পাশের দরজাটা খোলা দেখে সেখান থেকে বেরিয়ে আসে। একসময় সে একটা প্যাসেজে এসে পড়ে, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, এবং একসময় সেখান দিয়ে ছুটতে ছুটতে অন্য একটা দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে আসে জেসি। মহিলাটি প্রচন্ড ভয় পেয়েছে। এতক্ষণ তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিয়েছে। জেসি কোভিয়ান যখন দরজা দিয়ে হুড়মুড় করে বেরোচ্ছিল, ঠিক তখনই একটু দূরে তুলিন এবং হেস তারই খোঁজে সেই স্কুলে এসে পৌঁছেছে। ওরা যখন অফিসে জেসির নাম জানতে পেরেছিল, তখনই সিদ্ধান্ত নেয় এখানে আসার। আর ওরা যখন এখানে এসে সবে মাত্র কাউকে জেসি সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেছে, ঠিক তখনই তাকে ওরা দেখতে পেয়েছে। এরপরে ওরা জেসি এবং তার মেয়েকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। তার জীবনে যে বড় একটা হুমকি আছে এবং তার বিরুদ্ধে যে একটা অভিযোগও দায়ের করা হয়েছে, সেই বিষয়টা ওকে জানায়। তবে এই মহিলাটিকে এত সব শোনার পরেও একদমই উদাসীন হতে দেখা যায়। কিন্তু হেস এবং তুলিন নাছোড়বান্দা। এ সময় ওরা একটা প্ল্যান তৈরি করে জেসিকে নিয়ে, কারণ হেস একেবারে নিশ্চিত এই মহিলাটি অজ্ঞাত খুনির পরবর্তী শিকার হতে চলেছে। অন্তত বিভিন্ন আলামত তাই বলছে। তাই সে ওদের প্ল্যান সম্পর্কে পুলিশের চিফ নাইল্যান্ডারকে জানায়। একটু চিন্তার পরে চিফও তাদের সম্মতি দিয়ে দেয়। বন্ধুরা, সেই প্ল্যানটা কি সেটা আমরা একটু পরেই দেখতে চলেছি। তো সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসে তুলিন এবং হেস। যথারীতি স্বাভাবিক কাজকর্ম শেষে সারা দিনের পরে রাতে ওদের সেই বিষয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে দেখা যায়। ওদের প্ল্যানটা হচ্ছে, জেসি যে ফ্ল্যাটে থাকে সেখানে জেসি সেজে তার মেয়েকে নিয়ে উঠবে তুলিন, এবং পাশের একটা বিল্ডিং এর উপর থেকে তুলিনের উপরে নজর রাখবে হেস। সেই সাথে বাসার খুব কাছে এবং জেসির ফ্ল্যাটের উপরের তলায় কিছু পুলিশ সশস্ত্র অবস্থায় নিয়োজিত থাকবে। ওদের বিশ্বাস হয়তো আজই খুনি জেসিকে আক্রমণ করবে, তাই জেসির জায়গায় তুলিন থাকবে খুনির কাঙ্ক্ষিত শিকার হওয়ার আশায়। অন্যদিকে জেসি সহ তার মেয়েকে রাখা হয়েছে পুলিশের একটা সেফ হোমে 2 জন পুলিশের পাহারায়। মূলত এই হচ্ছে মূল প্ল্যানটা। এই প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে একসময় তুলিনকে দেখা যায় জেসির মতো পোশাক পরে তার মেয়েকে নিয়ে জেসির ফ্ল্যাটে উঠতে। ভেতরে ঢুকে সেই দরজা আটকে দেয়, আর এই বিষয়টা পাশের ছাদ থেকে দেখতে থাকে হেস। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপাদমস্তক আলখাল্লায় ঢাকা এক ব্যক্তিকে ওরা জেসির বিল্ডিং এ প্রবেশ করতে দেখে। লোকটির আচরণ বেশ সন্দেহজনক, তাই হেস তুলিন সহ সবাইকে অ্যালার্ট করে দেয়। একসময় লোকটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে এবং জেসির ফ্ল্যাট ক্রস করে সে উপরের তলায় উঠতে শুরু করে। ওদিকে উপরের তলায় পুলিশরা অপেক্ষা করছে, কিন্তু লোকটি উপরের তলায় না গিয়ে মাঝ সিঁড়ি থেকে আবার নিচে নেমে আসে এবং জেসির দরজার সামনে গিয়ে দাঁড়ায়।
লোকটির এই পুরো অবস্থাটাই দেখতে পাচ্ছিল হেস। তাই সে যখন জেসির দরজায় কড়া নাড়ছে ঠিক তখন তার নির্দেশে উপরতলা থেকে পুলিশ এসে লোকটিকে আটক করে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো আলখাল্লা সরিয়ে দেখা যায় এটা হচ্ছে সেই লোকটি যার সঙ্গে জেসি সকালে বেসমেন্টে মিলিত হয়েছিল। এ সময় সে পুলিশকে জানায় উপরের তলাতে তার ফ্ল্যাট রয়েছে আর এখানে আসতে জেসি তাকে বলেছে। এটা শুনে পুলিশ বুঝতে পারে এই জেসির সঙ্গে হয়তো এর কোনো লটর পটর চলছে। ওদিকে এটা ঘটতে দেখে হেসের মনে আর একটা চিন্তা এসে ভর করেছে। তাই সেখান থেকে সে দ্রুত জেসির ফ্ল্যাটে এসে পৌঁছায়। লোকটিকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে একটা ব্লক নাম্বার থেকে মেসেজটা পেয়ে সে এখানে এসেছে। মেসেজটি হচ্ছে একটা ভিডিও মেসেজ, জেসির সঙ্গে ওর সেক্স করার দৃশ্য। এটা দেখে হেসের চিন্তা আরো দ্বিগুণ বেড়ে যায়, কারণ ওই বেসমেন্টে ওদের দুইজনের বাইরেও তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে জেসিদের ভিডিও রেকর্ড করছিল। অর্থাৎ লোকটি জেসিকে ঠিকই অনুসরণ করছিল সেই সময় থেকে। এ সময় হেসের মধ্যে আশঙ্কাটা আরো তীব্র হয়। তাই সে তার এক সহকারীর কাছে জানতে চায় জেসির সাথে আর কে কে রয়েছে। এর পরের দৃশ্যে আমরা জেসি এবং তার মেয়েকে যে সেফ হাউসে রাখা হয়েছে সেখানটাই দেখতে পাই। জেসির মেয়ে অলিভিয়া ঘুমাচ্ছে, একজন পুলিশ রয়েছে ভেতরে এবং অন্যজন বাইরে গিয়েছে কিছু খাবার আনার জন্য। জেসি যখন সেই পুলিশটার সাথে কথা বলছে ঠিক তখন বাইরে থেকে কিছু শব্দ হলে সেই পুলিশটা জেসিকে ভেতরে অবস্থান করতে বলে বের হয়ে যায়। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও সেই পুলিশটি যখন ফেরে না তখন জেসি তার খোঁজে বাইরে বের হয়, কিন্তু বাইরে সে কাউকে দেখতে পায় না। সে যখন বাসায় ফিরে আসছে তখন অদ্ভুত একটা ব্যাপার সে খেয়াল করে, ভেতর থেকে তার দরজাটি বন্ধ করে দেওয়া আছে, কিন্তু তার মেয়ে তো ঘুমোচ্ছে, দরজাটা বন্ধ করলো কে? কিন্তু জেসির চিন্তায় সেটা আর নেই। এরপর সে অন্য পাশ দিয়ে ঢোকার জন্য দৌড় দেয় আর তখনই খুনির সহজ শিকারে পরিণত হয় মহিলাটি। এর কিছুক্ষণ পরে আমরা সেই স্পটে হেস, তুলিন সহ পুলিশের একটা বড় টিমকে পৌঁছাতে দেখি। বাইরে গাড়ির শব্দ শুনে উঠে পড়েছে অলিভিয়া। ওদিকে হেস দেখতে পায় গাড়ির সাথে হেলান দেয়া অবস্থায় বসে আছে তাদেরই এক সহকর্মী, কিন্তু বেশ কিছুক্ষণ আগেই মারা গিয়েছে লোকটি। বাড়ির মধ্যে ঢুকে জেসির মেয়ে অলিভিয়া ছাড়া আর কাউকেই দেখতে পায় না হেস। তবে বাইরে কিছুটা খোঁজার পরেই ওরা জেসির লাশটা উদ্ধার করে। নৃশংসভাবে মহিলাটিকে খুন করা হয়েছে। এবারে খুনি দুই হাতের সাথে একটা পাও কেটে নিয়েছে আর হত্যার ধরন সেই আগের দুটো খুনের মতোই। এখানেও একটা চেস্টনাট ম্যান পড়ে থাকতে দেখে ওরা। মূলত এভাবেই তৃতীয় পর্বের সমাপ্তি ঘটেছে। বন্ধুরা, রহস্যের জট যত খুলবে মনে করছি এটা কিন্তু ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। আর এই গভীরতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের কিন্তু দ্য চেস্টনাট ম্যান সিরিজের চতুর্থ পর্বটিকে দেখতেই হবে। আর সেটা দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ফিরছি দ্য চেস্টনাট ম্যানের চতুর্থ পর্ব নিয়ে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।